হাই এভরিওয়ান, আজকে আমরা আইসিএসসি বোর্ড ক্লাস 9 কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টার যেটা কি সেটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জেস এন্ড রিঅ্যাকশনস এর সেকেন্ড পার্ট যেটা আছে সেটা আজকে আমরা কমপ্লিট করব। ঠিক আছে, তাহলে চলো তাড়াতাড়ি নিজেদের টেক্সট বুক আর পেপার পেন নিয়ে বসো। প্রিভিয়াস ভিডিওতে আমরা কি করেছিলাম, ডাইরেক্ট combination or synthesis আর ডিকম্পোজিশন, এই দুটো রিঅ্যাকশন আমরা কভার করেছিলাম। ঠিক, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই দুটো রিঅ্যাকশন। এবার আজকের ভিডিওতে আমরা কি করব, আজকের ভিডিওতে আমরা 3 নম্বর যেটা আছে কি ডিসপ্লেসমেন্ট বা এটাকে আবার সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলে, আর 4 হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট। এই দুটো আজকে আমরা কমপ্লিট করব। থার্ড ডিসপ্লেসমেন্ট অর সাবস্টিটিউশন আর ফোর্থ হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট, এই দুটো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। ঠিক আছে, তাহলে চলো স্টার্ট করি। ডিসপ্লেসমেন্ট অর সাবস্টিটিউশন, এটা কি, এটা হচ্ছে একটা কম্পাউন্ড আছে এ বি, তার সাথে সি রিঅ্যাক্ট করলো, কি ফর্ম করলো, এসি আর বি ডিসপ্লেস হয়ে চলে গেল। তাহলে এ বি একটা কম্পাউন্ড, তার সাথে সি একটা কোনো এলিমেন্ট আছে আর কোন রেডিক্যাল, সে রিঅ্যাক্ট করলো, রিঅ্যাক্ট করে কি করলো, এ আর সি একটা কম্পাউন্ড ফর্ম করলো আর বি ডিসপ্লেস হয়ে চলে গেল। তাহলে বি কে ডিসপ্লেস করলো বলে এটা ডিসপ্লেসমেন্ট, আর বি সাবস্টিটিউট হলো বলে কাকে দিয়ে, সি কে দিয়ে, ওই জন্য সাবস্টিটিউশন রিঅ্যাকশন এটা। এইবার একটা মজার জিনিস, যদি এভাবে ভাবো যে বি কে যে ডিসপ্লেস করছে সি বা সাবস্টিটিউট করছে সি, তাহলে সি এর মধ্যে কিছু একটা স্পেশাল পাওয়ার হতে হবে, তবেই না সে বি কে সাবস্টিটিউট করবে। তাহলে সেটা কি, সেটা হচ্ছে আইদার সি যে এলিমেন্টটা আছে বা রেডিক্যাল আছে, এ হয় বি এর থেকে বেশি ইলেকট্রোপজিটিভ হতে হবে, যদি বি কোনো একটা ইলেকট্রোপজিটিভ রেডিক্যাল বা এলিমেন্ট হয়, আর সি কে বি এর থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ রেডিক্যাল বা এলিমেন্ট হতে হবে, যদি বি কোনো একটা ইলেকট্রোনেগেটিভ রেডিক্যাল বা এলিমেন্ট হয়। আর তার জন্য কি হবে, তার জন্য আমাদের একটা সিরিজ করতে হয়, সিরিজ মনে রাখতে হয় যে কোন এলিমেন্ট কতটা ইলেকট্রোপজিটিভ বা কোন এলিমেন্ট কতটা ইলেকট্রোনেগেটিভ। সিরিজটা কি রকম, সিরিজটা হচ্ছে ইলেকট্রোপজিটিভের ক্ষেত্রে ইলেকট্রোপজিটিভ সিরিজটা পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, lead, এটা হচ্ছে ইলেকট্রোপজিটিভ সিরিজটা। এখানে যত তোমরা উপরের দিকে যাবে তারা হচ্ছে মোর ইলেকট্রোপজিটিভ, আর নিচের দিকে গেলে লেস ইলেকট্রোপজিটিভ। তার মানে পটাশিয়াম হচ্ছে সোডিয়ামের থেকে বেশি ইলেকট্রোপজিটিভ, সোডিয়াম আবার ক্যালসিয়ামের থেকে বেশি, ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের থেকে বেশি, অ্যালুমিনিয়াম এই ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম থেকে বেশি, সো অন, এইভাবে চলছে। আর আরেকটা হয় ইলেকট্রোনেগেটিভ সিরিজ। ইলেকট্রোনেগেটিভ কোনটা, এটা হচ্ছে ইলেকট্রোপজিটিভ সিরিজ। একটা ইলেকট্রোনেগেটিভ সিরিজ হয়, সেটা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা। ঠিক আছে,
এখানে এখানেও সেম, এখানেও ফ্লোরিন, ক্লোরিনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, ক্লোরিন আবার ব্রোমিনের থেকে, ব্রোমিন আবার আয়োডিনের থেকে, এইভাবে এই সিরিজটা চলে। ঠিক আছে, তাহলে চলো একটা এক্সাম্পল দিই, তাহলে আরো ভালো বুঝতে পারবো। যেরকম Zn প্লাস CuSO4 কপার সালফেটের সলিউশন আছে, তার মধ্যে আমি কি করলাম, আমি জিঙ্ক অ্যাড করলাম। এবার একটু ইলেকট্রোপজিটিভ সিরিজটা দেখো, জিঙ্ক কোথায় আছে, জিঙ্ক আমার এই জায়গায়, আর কপার আমার এখানে আছে। তাহলে কপারের থেকে অবভিয়াসলি বুঝতে পারছো কপারের থেকে জিঙ্ক হচ্ছে বেশি ইলেকট্রোপজিটিভ। তাহলে জিঙ্ক যদি ইলেকট্রোপজিটিভ বেশি হয়, তার মানে জিঙ্ক কি করবে, খুব ইজিলি ইলেকট্রনকে ডোনেট করবে কাকে, সালফেট গ্রুপটাকে। কার থেকে বেশি, কপারের থেকে বেশি। কেন, জিঙ্ক হচ্ছে বেশি ইলেকট্রোপজিটিভ কপারের থেকে, ওই জন্য কি হবে, জিঙ্ক একে কিক আউট করে বের করে দেবে, আর কি ফর্ম করবে, ZnSO4 প্লাস Cu। বুঝতে পারলে? আবার যদি ইলেকট্রোনেগেটিভ সিরিজের ক্ষেত্রে দেখি আমরা, সেক্ষেত্রে কি হবে, এটা আমি পটাশিয়াম ব্রোমাইড নিয়েছি, তার সাথে কি করেছি, পটাশিয়াম ব্রোমাইড সলিউশনের মধ্যে আমি ক্লোরিন অ্যাড করলাম। এবার এবার একটু ইলেকট্রোনেগেটিভ সিরিজটা দেখো, ক্লোরিন হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ আর থেকে, ব্রোমিনের থেকে। তার মানে ক্লোরিন বেশি তাড়াতাড়ি ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতে পারে, বেশি স্ট্রংলি ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে কার থেকে, ব্রোমিনের থেকে। যে যত বেশি ইলেকট্রন পজিটিভ হবে সে তত বেশি ইলেকট্রন ডোনেট করতে পারবে, আর যে যত ইলেকট্রন নেগেটিভ হবে সে তত বেশি স্ট্রংলি ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে। তাহলে ব্রোমিনের থেকে ক্লোরিন হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ, তার মানে ব্রোমিনের থেকে ক্লোরিন বেশি তাড়াতাড়ি ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে কার কাছ থেকে, পটাশিয়ামের কাছ থেকে। ওই জন্য কি হচ্ছে, ক্লোরিন ব্রোমিনকে রিপ্লেস করছে, আর ব্রোমিন বেরিয়ে যাচ্ছে রিয়াকশনটাই। ঠিক আছে, বুঝতে পারলে? এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। এখানে যে এই ক্ষেত্রে কি হচ্ছে, ফার্স্টের ক্ষেত্রে যে বেশি ইলেকট্রোপজিটিভ জিঙ্ক কাকে ডিসপ্লেস করছে, কপারকে, আর এই ক্ষেত্রে সেকেন্ড টাইমে কি হচ্ছে, বেশি ইলেকট্রোনেগেটিভ ক্লোরিন কাকে ডিসপ্লেস করছে, কম ইলেকট্রোনেগেটিভ ব্রোমিনকে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? দেখো একটু রিয়াকশনটা দেখে নাও, আর এই যে সিরিজটা যেটা আছে ইলেকট্রোপজিটিভ আর ইলেকট্রোনেগেটিভ সিরিজটা, এটা একটু খাতাতে লিখে যাতে করে তোমাদের একটু মনে থাকে। ক্লিয়ার? তাহলে আমি মেটালাম। আর এই যে এই মেথডটা, এই ডিসপ্লেসমেন্ট মেথডে কি হয়, আমরা যে ইলেকট্রোপজিটিভ সিরিজটা দেখতে পাচ্ছি, এই মেথডের উপর বেস করে কি করি আমরা, আমরা অনেক সময় বিভিন্ন রকম অ্যাসিডের সাথে এই রকম অ্যাক্টিভ মেটালগুলোকে রিঅ্যাকশন করিয়ে আমরা হাইড্রোজেন গ্যাসকে প্রডিউস করি। ঠিক আছে, এটাও ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের দৌলতে। কিরকম, আমাদেরকে যদি হাইড্রোজেন গ্যাস চাই, দরকার হয়, তাহলে কি করতে হয়, আমাদের ঠিক আছে, আমাদেরকে যদি হাইড্রোজেন গ্যাসের দরকার পড়ে, তাহলে কি করতে হবে, আমাদেরকে অ্যাসিড দিয়ে H2SO4 মানে সালফিউরিক অ্যাসিডের সাথে আমরা যদি ম্যাগনেসিয়ামের রিঅ্যাকশন করাই, তাহলে কি পাবো, অবভিয়াসলি ইলেকট্রোপজিটিভ সিরিজ। দেখো হাইড্রোজেন আমার এখানে আছে, আমার ম্যাগনেসিয়াম কত উপরে আছে, তাহলে ম্যাগনেসিয়াম মোর ইলেকট্রোপজিটিভ দেন হাইড্রোজেন। তাহলে কি হচ্ছে, হাইড্রোজেনকে ডিসপ্লেস করছে কে, ম্যাগনেসিয়াম আয়ন দিয়ে MgSO4 তৈরি হচ্ছে, আর হাইড্রোজেন গ্যাস রিলিজ করছে। আমরা খুব ইজিলি হাইড্রোজেন গ্যাস প্রডিউস করতে পারি এই মেথডে, ডিসপ্লেসমেন্ট মেথডে। ঠিক আছে, বা সেম কেস এখানে আমরা জেরেন ইউজ করতে পারি, তাহলে আমাদের কি প্রোডাক্ট হবে, ZnSO4 তৈরি হবে, আর প্লাস আবার
আমরা ম্যাগনেসিয়ামের জায়গায় কি করতে পারি, আমরা জিঙ্কও ইউজ করতে পারি। এইভাবে খুব ইজিলি হাইড্রোজেন গ্যাস প্রডিউস করা যায়। বুঝতে পারলে তাহলে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন কি, আর এর কিছু আমাদের কি অ্যাপ্লিকেশনস আমাদের কোথায় কোথায় লাগে। ঠিক আছে, এবার সেকেন্ড নেক্সটে কি আছে, আমি একটু মুছলাম। ডাবল ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, তোমরা এটা আশা করি লিখে ফেলেছো, আমি এটা একটু মুছে ফেললাম। ডাবল ডিসপ্লেসমেন্টে কি হয়, কিছু না এখানে একটার জায়গায় দুটো এলিমেন্ট বা রেডিক্যাল ডিসপ্লেস হয়। যদি আমরা ধরি এ বি একটা কম্পাউন্ড আছে আর সিডি একটা কম্পাউন্ড আছে, রিঅ্যাকশন করে কি করলো, এসি প্লাস বিডি, তাই তো? এখান থেকে সি ডিসপ্লেস হলো আর এখান থেকে বি সি কে ডিসপ্লেস করলো, দুটো ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সি বি কে করছে আর বি সি কে করছে, হয়ে কি করছে, এসি আর বিডি দুটো আলাদা আলাদা কম্পাউন্ড ফর্ম করছে। এটা হচ্ছে সিম্পল টার্মে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনস। এবার এর কিছু এক্সাম্পলস দেখি কিরকম। ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরাইড ছিল আমার কাছে আর সোডিয়াম কার্বনেট ছিল, কি হলো, সোডিয়াম ক্লোরাইড হলো আর ক্যালসিয়াম কার্বনেট। এখানেও সেম জিনিস, একটু ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের সময় ওই ইলেকট্রো পজিটিভ আর ইলেকট্রো নেগেটিভ সিরিজটার মধ্যে একটু খেয়াল করো। দেখো ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ ছিল, আর থেকে ব্রোমিন আয়োডিন এর থেকে, সঙ্গে কি কার্বনের থেকেও অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ। তাই কি করলো, আর সোডিয়াম কি, সোডিয়াম ক্যালসিয়ামের থেকে অনেক বেশি ইলেকট্রো পজিটিভ। তাহলে বেশি ইলেকট্রোনেগেটিভ আর বেশি ইলেকট্রো পজিটিভ মার্চ করলো, মার্চ করে কি করলো, কম্পাউন্ড ফর্ম করলো। আর যারা লেস আছে দেন তারা এসে কম্বাইন্ড হয়ে চলছে, আরেকটা কম্পাউন্ড ফর্ম করেছে। এইবার এই ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনে কি হয়, কিছু কিছু সময় আমরা প্রেসিপিটেশন রিঅ্যাকশনস গুলোর ক্ষেত্রে আমরা ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনকে দেখতে পাই। এবার প্রেসিপিটেশন জিনিসটা কি, প্রেসিপিটেশন 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 মানে যখন কোনো রিঅ্যাকশনে আমাদের কোনো একটা ইনসলিবল কম্পাউন্ড তৈরি হচ্ছে আর যেটা কি হচ্ছে টেস্ট টিউবের মধ্যে বা কোনো বিকারের মধ্যে, এক কথায় কোনো কন্টেনারের মধ্যে নিচের দিকে ডিপোজিট করছে, সেটাকে আমরা প্রেসিপিটেট বলি। ঠিক আছে, তো এই সমস্ত রিঅ্যাকশনে ম্যাক্সিমাম অনেক রিঅ্যাকশন গুলোতে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হয়, যেখানে কি হয়, যেখানে প্রেসিপিটেট তৈরি হয়। এখানে যেরকম এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে এই একটা কম্পাউন্ড ছিল, এই একটা কম্পাউন্ড ছিল, দুটোই ওয়াটার সলিউবল কম্পাউন্ড। ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম কার্বনেট দুটোই ওয়াটার সলিউবল কম্পাউন্ড। দুটো ওয়াটার সলিউবল কম্পাউন্ড কি করলো, নিজেদের মধ্যে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন করে একটা সলিউবল কম্পাউন্ড ফর্ম করেছে আর একটা ইনসলিউবল কম্পাউন্ড ফর্ম করেছে, যেটা ওয়াটারে সলিউবল না। আর এটা কি হচ্ছে, এটা এই ডাউন অ্যারো মানে এটা আমার টেস্ট টিউবের মধ্যে কি করছে, প্রেসিপিটেট করছে। তো ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনে প্রেসিপিটেশন রিঅ্যাকশনস গুলোর ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন আমরা দেখতে পাই। ঠিক আছে, আরো যদি তোমাদের এক্সাম্পল দিই, চলো আমি একটু মেটাচ্ছি। যেরকম
আমাদের জিঙ্ক নাইট্রেট আর সোডিয়াম কার্বনেট রিঅ্যাক্ট করে কি করলো, রিঅ্যাক্ট করে সোডিয়াম নাইট্রেট আর জিঙ্ক কার্বনেট তৈরি করলো, জিঙ্ক কার্বনেট প্রেসিপিটেট করে। ঠিক আছে, এই প্রেসিপিটেশন রিঅ্যাকশনস গুলো আমাদের মনে রাখতে হবে, এক্সামে খুব সুন্দর এগুলো রিঅ্যাকশনস গুলো চলে আসে। ঠিক আছে, ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের প্রেসিপিটেশন রিঅ্যাকশনস গুলো আমাদের খুব পরীক্ষায় আসে। ঠিক আছে, আর এই ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন আর একটা জায়গায় লাগে, সেটা কোথায়, সেটা লাগে যেহেতু এই রিঅ্যাকশনস গুলো ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন প্রেসিপিটেশন করে, আর কিছু কিছু সময় প্রেসিপিটেশন গুলোর কালার হয়। ঠিক আছে, যে প্রেসিপিটেট গুলো পড়ে সেই প্রেসিপিটেট গুলোর কিছু কিছু স্পেসিফিক কালার থাকে তাদের, যাদের যেটা কি তাদের একরকম বলতে পারো ক্যারেক্টারিস্টিক্স, সেই কালারগুলো ইউনিক তাদের ক্ষেত্রে। তো আমাদের কি হয়, অনেক সময় এক্সামে দিয়ে দেয়, কেমিস্ট্রি এক্সামে তোমাদের যখন প্র্যাকটিক্যাল হবে স্কুলে, তখন তোমাদের ক্ষেত্রে এইরকম এক্সপেরিমেন্টগুলো দেবে করতে, বা এক্সামের সময় প্র্যাকটিক্যাল এক্সামে এই সমস্ত চলে আসবে যে কিছু কিছু প্রেসিপিটেশন রিঅ্যাকশনস দেবে, যেখানে প্রেসিপিটেটের কালার দেখে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে তাদের ইলেকট্রোপজিটিভ রেডিক্যালগুলো, পজিটিভ রেডিক্যালগুলোকে আইডেন্টিফাই করতে হবে। কিরকম, চলো আমরা এক্সাম্পল দিয়ে কিছু বুঝি। এরকম তোমাদেরকে কিরকম, এইখানে আমি কি করেছি, ফেরাস সালফেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি। ফেরাস সালফেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাক্ট করে কি করছে, সোডিয়াম সালফেট আর ফেরাস হাইড্রোক্সাইড তৈরি করছে। ঠিক আছে, এবার ফেরাস হাইড্রোক্সাইডের প্রেসিপিটেট যেটা, তার কালার হচ্ছে ডার্টি গ্রিন কালার। ঠিক আছে, একটু ব্ল্যাকিশ গ্রিন বা ডার্টি গ্রিন কালারের। আর আরেকটা সল্ট আছে, সেটা হচ্ছে ফেরিক ক্লোরাইড, তার সাথে NaOH রিঅ্যাক্ট করে কি করছে, NaCl ফর্ম করছে আর ফেরিক হাইড্রোক্সাইড ফর্ম করছে। এটা ফেরাস হাইড্রোক্সাইড, এটা ফেরাস হাইড্রোক্সাইড, এটা হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড। ঠিক আছে, এর কালার হচ্ছে রেডিশ ব্রাউন বা ব্রিক রেড কালারের। ঠিক আছে, এটা ইটের মতো রং, ব্রিক রেড কালার বা রেডিশ ব্রাউন কালারের। তো এবার বলতে পারো দাদা এখানে তো সবই, স্যার এখানে তো সবই বলে দিয়েছে, কেমন করে বুঝবো? এক্সপেরিমেন্ট করার সময় তোমাদের এক্সামে যদি প্র্যাকটিক্যাল এক্সাম যখন থাকবে, তখন এরকম দেবে না, তখন এটা তোমাকে একটা সলিউশন ফর্মে দেবে, এগুলো তোমাকে সলিউশন ফর্মে দেবে, তোমাকে বলবে যে এই সলিউশনের মধ্যে থেকে এই সলিউশনটাই কোন পজিটিভ রেডিক্যাল আছে সেটা বের করো, সেটা একটা আইডেন্টিফাই করো। তখন কি করতে হবে, তখন আমাদের তার সাথে NaOH এটা নোন থাকবে, আমাদেরকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন তৈরি করে নিতে হবে, তৈরি করে কি করতে হবে, এই সলিউশন, এই টেস্ট টিউব সলিউশনের মধ্যে আমাকে অ্যাড করতে হবে। যখন অ্যাড করব, আমি যদি দেখি যে আলটিমেট আমার প্রেসিপিটেট একটা কি এরকম ডার্টি গ্রিন কালারের পড়ছে, তাহলে আমি কি বলতে পারবো, আমার এখানে যে আমাকে যেটা দিয়েছিল গিভেন, এটা গিভেন থাকবে, এটাও গিভেন থাকবে, যা আমার জানা থাকবে না, গিভেন বাট নেম আননোন থাকবে। তো আমি তখন কি বলবো, যে আমার যে গিভেন সলিউশন দেওয়া হয়েছিল আমাকে, তার মধ্যে কি আছে, ফেরাস সল্ট আছে, ফেরাস Fe+2 এই ফর্মে আছে। আর আমাকে সেকেন্ডে যে সল্ট প্রোভাইড করা হয়েছিল, সলিউশন প্রোভাইড করা হয়েছিল, তার মধ্যে কি আছে, তার মধ্যে আমার ফেরিক ফর্মে আছে, ফেরিক সল্ট আছে। সল্টটা কি আছে, আমার নেগেটিভ যেটা রেডিক্যাল, সেটা সালফেট আছে না ক্লোরাইড আছে, কি আছে,
আমার জানার দরকার নেই, আমার সেটা আসবে না। আমাকে মেন দেখবে যে পজিটিভ রেডিক্যাল যেটা, সেটা সেটা কি আছে, সেটা ফার্স্ট টাইম ফেরাস ফর্মে আছে, সেকেন্ড টাইম আর ফেরিক ফর্মে আছে। এরকম এক্সপেরিমেন্ট আসে প্র্যাকটিক্যাল। আরো আরো এক দুটো উদাহরণ দেখি একটু, তাহলে এটা বুঝতে পেরেছো কেমন করে আসে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনস গুলো প্র্যাকটিক্যালের মধ্যে, যে আমাদের কেমিস্ট্রিতে এগুলো ল্যাবে খুব করতে দেয়। তারপরে আসে যেরকম যেরকম আরেকটা আরেকটা তোমাকে দেবে কি, একটা সলিউশন দিয়ে দেবে যার নাম তোমাকে বলবে না, তোমাদের এটা নাম জানা যাবে না, কিছু আননোন দেওয়া থাকবে। তার সাথে তোমাকে কি করতে হবে, তোমাকে আবার সেম সোডিয়াম হাইড্রক্সাইডের সলিউশন অ্যাড করতে হবে। সোডিয়াম হাইড্রক্সাইড সলিউশন অ্যাড করার পরে দেখবো যে আমার কি কালারের প্রেসিপিটেট করছে। যদি দেখি পেল ব্লু কালারের প্রেসিপিটেট আছে, তাহলে আমরা কি বলতে পারবো, এখানে এখানে আমার কপারে, কপার কত এখানে, কপার আছে Cu2+, মানে কোন Q+ সল্ট আছে, কোন আবার Q+ সল্ট আছে। সল্ট কি আছে আমার সেটা চাইনি, আমাকে শুধু দেখতে হবে যে আমার পজিটিভ আয়নটা কি ছিল। তাহলে এখানে আমার পজিটিভ আয়ন ছিল Q+। তাহলে বুঝতে পারলে এইভাবে আমাদের কিছু প্রেসিপিটেশনে পজিটিভ আয়নগুলোকে আইডেন্টিফাই করতে আমাদের কি প্রেসিপিটেশন রিঅ্যাকশনটা খুব কাজে লাগে। চলো তাহলে এবার নেক্সটে যাই। নেক্সট হচ্ছে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। নিউট্রালাইজেশন রিঅ্যাকশন মানে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। নিউট্রালাইজেশন রিঅ্যাকশন কি, যেখানে নিউট্রাল হচ্ছে, নিউট্রাল কি, যে আমার কাছে যদি কোনো বেস থাকে আর অ্যাসিড থাকে, তারা রিঅ্যাক্ট করে, অ্যাসিড আর বেস রিঅ্যাকশন করে কি করে, সল্ট আর ওয়াটার ফর্ম করে। অ্যাসিডের পিএইচ কত, পিএইচ হচ্ছে লেস দ্যান 7, 7 এর নিচে, আর বেসের পিএইচ গ্রেটার দ্যান 7, 7 এর উপরে। তারা রিঅ্যাক্ট করে কি করে, সল্ট ফর্ম করে আর ওয়াটার ফর্ম করে। সল্ট আর ওয়াটারের পিএইচ নিউট্রাল 7 এ থাকে, ক্লিয়ার? তো এই নিউট্রালাইজেশন রিঅ্যাকশনস গুলো কি করে, এই ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের এক্সাম্পল হচ্ছে নিউট্রালাইজেশন রিঅ্যাকশনস গুলো। কিরকম, একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝি। NaOH প্লাস HCl কি করছে, ফর্ম কি করছে, এখান থেকে OH আর এখান থেকে H ডিসপ্লেস হলো, হয়ে ওয়াটার ফর্ম করলো, আর Na আর Cl রিঅ্যাক্ট করে NaCl ফর্ম করলো। এটা এটা বেস, অ্যাসিড, সল্ট এন্ড ওয়াটার। তাহলে এটা হচ্ছে একটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, যেখানে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন শো করেছে। ঠিক আছে, বুঝতে পারলে? আর কোথায় কাজে লাগে, আর নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে আর কি কি লাগে, যে আমার কাছে যদি কোনো ইনসলিবল অক্সাইড বা ইনসলিবল আমাকে হাইড্রোক্সাইড দিয়ে দেয়, তাদেরকে আমাদের সলিবল ফর্মে নিয়ে আসার জন্য আমাদের এই নিউট্রালাইজেশন রিঅ্যাকশনস কাজে লাগে। কিরকম, যদি
যদি আমার কাছে কপার অক্সাইড কিউপ্রাস অক্সাইড থাকে, কিউপ্রাস অক্সাইড হচ্ছে ওয়াটার ইনসলিবল। এবার আমাকে কপারের একটা সলিউশন ফর্ম করতে হবে যেটা কি ওয়াটার সলিবল হতে হবে। যদি আমার কাছে এরকম কোনো একটা রিকোয়ারমেন্ট থাকে তাহলে কি করব, আমি কিউপ্রাস অক্সাইড নেব, তার সাথে আমি সালফিউরিক অ্যাসিড অ্যাড করব। করলে কি হবে, এখানে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হবে, অক্সিজেন ডিসপ্লেস হবে কাকে দিয়ে, সালফেটকে দিয়ে, দিয়ে ফর্ম কি করবে, কপার সালফেট ফর্ম করবে। কপার সালফেট হচ্ছে ওয়াটার সলিবল, আর আমার কি হচ্ছে ওয়াটার ফর্ম করছে। তাহলে আমি এই নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, আর সাথে কি হচ্ছে কপার অক্সাইড হচ্ছে একটা বেসিক অক্সাইড, আর এখানে কি হলো সল্ট ফর্ম করলো। তাহলে বেস আর অ্যাসিড রিঅ্যাক্ট করে কি করছে, সল্ট আর ওয়াটার ফর্ম করছে। এটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশনও হচ্ছে, তার সাথে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হচ্ছে। আর সাথে কি আমার যে রিকোয়ারমেন্ট ছিল, আমার একটা কপারের ইনসলিবল সল্টকে, ইনসলিবল অক্সাইডকে আমাকে কি করতে হচ্ছে, সলিবল ফর্মে নিয়ে আসতে হচ্ছে। আমার রিকোয়ারমেন্ট আমি কমপ্লিট করলাম। ঠিক এরকম যদি আমার কাছে কপারের হাইড্রোক্সাইড ফর্ম থাকে, আবার সেই আমার রিকোয়ারমেন্ট তার কপারের একটা সলিবল ফর্ম নিয়ে আসে, তাহলে আমার কি করতে হবে, আমি আবার সেম সালফিউরিক অ্যাসিড অ্যাড করব। তার সাথে এখানে এটা বেসিক, এটা অ্যাসিড রিঅ্যাকশন করে সল্ট আর ওয়াটার ফর্ম করছে, নিউট্রালাইজেশন রিঅ্যাকশনও হচ্ছে, তার সাথে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনও হচ্ছে, হয়ে আমার রিকোয়ারমেন্ট কমপ্লিট হচ্ছে যে ইনসলিবল ফর্মে থাকা একটা কপারের সল্টকে আমি সলিবল ফর্মে নিয়ে আসতে পারছি। এই সমস্ত কাজে আমাদের ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন খুব কাজে লাগে। আর এবার এটাতে গেল আমাদের কি ল্যাবে আমাদের রিকোয়ারমেন্ট যদি থাকে ডেইলি ডে টু ডে লাইফে, সেখানে কোথায় রিকোয়ারমেন্ট, সেখানে রিকোয়ারমেন্টগুলো একটু দেখি যে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনস আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কোথায় অ্যাপ্লিকেশন। নিউট্রালাইজেশন রিঅ্যাকশনস এর অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনস, অ্যাপ্লিকেশনস কি, অ্যাপ্লিকেশনস নাম্বার 1 কোথায়, সেটা হচ্ছে যে অ্যান্ড মানে পিঁপড়ে, পিঁপড়ের যে হুল থাকে স্টিং, তার মধ্যে কি থাকে ফর্মিক অ্যাসিড থাকে। ঠিক আছে, ফর্মিক অ্যাসিড থাকে। তো যদি কোনো সময় কাউকে পিঁপড়ে কামড়ায়, তাহলে পিঁপড়ে কি করে, তার স্টিং দিয়ে সেই ফর্মিক অ্যাসিড ইনজেক্ট করে আমাদের বডিতে। তো সাই ব্যাপার আমাদের বডির ভেতরে যদি অ্যাসিড ঢোকে তাহলে জ্বালা করবে, তার জন্য পিঁপড়ে কামড়ানোর পর আমাদের জ্বালা করে। এবার এই অ্যাসিডকে নিউট্রালাইজ যদি আমি করতে পারি কোনো রকম ভাবে, তাহলে কি হবে, অ্যাসিডের বার্নিং সেন্সেশন অনেক কমে যাবে, আমাদের পেন থেকে আমরা রিলিফ পাবো। তার জন্য কি হয়, যদি পিঁপড়ে কামড়ায় আমরা কি করি, আমরা সেই জায়গায় সোডা দিয়ে, যে বেকিং সোডা যেটাকে বলে, বেকিং সোডা দিয়ে বেকিং সোডা সলিউশন করে আমরা সেটাকে ওখানে অ্যাপ্লাই করি, দিয়ে আমাদের অনেক রিলিফ হয়। বা দেখবে বয়স্ক লোকরা, মা ঠাকুমারা কি করে, চুন লাগাতে বলে, চুনও সেম জিনিস, চুনের মধ্যে কি থাকে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাও বেস আলটিমেট বেস। তাহলে রিঅ্যাকশনটা কেমন হয়, যে একটু ভালো করে দেখি, যদি আমাদেরকে কোনো পিঁপড়ে কামড়ায়, পিঁপড়ের মধ্যে কি থাকে ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড কেমন দেখতে, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, ফর্মিক অ্যাসিড, এই অ্যাসিড কামড়ালো, এই অ্যাসিডটা আমাদের শরীরের মধ্যে ঢুকেছে, তার জন্য আমাদের জ্বালা হচ্ছে, পেন হচ্ছে। আমরা যদি কি করি, সোডিয়াম কার্বনেট, ঠিক আছে, বা সোডিয়াম কার্বনেট সব থেকে ভালো, আমরা যদি খাওয়ার সোডা মানে বেকিং সোডা, সোডিয়াম বাইকার্বনেট এটা দিই, তাহলে কি হবে, তাহলে রিঅ্যাকশনে কি হবে, এখানে তাহলে কি হচ্ছে, ফর্মিক অ্যাসিড, পিঁপড়ে আমাকে কামড়ালো, আমার শরীরে ফর্মিক অ্যাসিড ঢুকলো, আমি কি করলাম, সোডিয়াম বাইকার্বনেট সলিউশন ইউজ করলাম, কি হবে, সোডিয়াম ফর্মেট সল্ট ফর্ম করলো, ওয়াটার ফর্ম করলো, আর কার্বন ডাইঅক্সাইড ইভাপোরেট করে চলে গেল। তাহলে এটা হচ্ছে নিউট্রাল, তাহলে আমার পেন অনেক আমার রিলিফ হবে। ক্লিয়ার, যে নিউট্রালাইজেশন রিঅ্যাকশনস আমরা
কোথায় ইউজ করি। আর আরেকটা, যদি আমরা এখানে কি বললাম, যদি চুন ইউজ করি, আচ্ছা আমি এটা একটু মেটালাম, যদি আমরা চুন ইউজ করি তাহলে কি হবে, তাহলে এটা আমার চুন, যেটা ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ক্যালসিয়াম হাইড্রক্সাইড আমি যদি অ্যাপ্লাই করলাম পিঁপড়ের কামড়ে, এটা ফর্মিক অ্যাসিড, তার সাথে তাহলে কি হবে, ক্যালসিয়াম ফর্মেট তৈরি করছে আর ওয়াটার ফর্ম করে। এই জন্যই বাড়ির বড়রা যদি আমাদের পোকামাকড় কামড়ায় তাহলে কি বলে, সেখানে চুন দিয়ে দেয়, তাহলে তাড়াতাড়ি জ্বালা পোড়া কমে যাবে। সব থেকে বেস্ট। বুঝতে পারলে নিউট্রালাইজেশন রিঅ্যাকশনস আমাদের ডে টু ডে লাইফে কেমন করে কাজ করে। আর আরেকটা হচ্ছে, যদি আমাদের কোনো সময় ইনডাইজেশন হয়, মানে অ্যাসিডিটি বা গ্যাস, তখন কি হয়, আমাদের স্টমাকের মধ্যে HCl ফর্ম করে প্রচুর। সেই HCl কে নিউট্রালাইজ করার জন্য কি করি, আমরা অ্যান্টাসিড টাইপের কোনো জিনিস খাই। তার মধ্যে কি থাকে, মিল্ক অফ ম্যাগনেসিয়া। মিল্ক অফ ম্যাগনেসিয়াকে কিছুই না, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড আর HCl আমাদের স্টমাকে তৈরি হয়। কি তৈরি করে, মিল্ক অফ ম্যাগনেসিয়া। এটাই আমাদের, যদি কোনো সময় আমাদের পেটে HCl এর পরিমাণ বেড়ে যায়, তখনই আমাদের কি হয়, অ্যাসিডিটি। আর তার জন্য কি, আমাদের পেটের মধ্যে, বুকের মধ্যে একটা বার্নিং সেন্সেশন আছে। তো এই বার্নিং সেন্সেশন থেকে আমাদের বাঁচার জন্য, রিলিফ করার জন্য কি হয়, আমরা কোনো অ্যান্টাসিড খাই। আর যার মধ্যে কি থাকে, মিল্ক অফ ম্যাগনেসিয়া বা ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড থাকে। এই ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড কি আলটিমেট একটা বেস, HCl অ্যাসিড রিঅ্যাকশন করে কি করে, সল্ট এন্ড ওয়াটার ফর্ম করে, দিয়ে কি হয়, অ্যাসিড নিউট্রালাইজড হয়। ক্লিয়ার, যে আমরা কেন, যখন আমাদের অ্যাসিডিটি হয় প্রচুর, তখন আমরা কেন অ্যান্টাসিড ইউজ করি। ক্লিয়ার হচ্ছে? চলো এবার নেক্সট, তাহলে আমি এবার মেটালাম এটা। তাহলে বুঝতে পারলে আমাদের ডে টু ডে লাইফে কিভাবে কেমিক্যাল রিঅ্যাকশনস গুলো কাজ করে। এনার্জি চেঞ্জেস ইন কেমিক্যাল রিঅ্যাকশনস, কেমিক্যাল রিঅ্যাকশনে কিভাবে এনার্জির চেঞ্জেস গুলো হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনস করার জন্য কি করতে হয়, আমাদের এনার্জির দরকার পড়ে, এনার্জির চেঞ্জেস হয়। এনার্জি চেঞ্জেস কি করে হয়, যদি আমার কাছে একটা কম্পাউন্ড আছে এ বি, তাহলে এ বি কি, এ বি বন্ড ফর্ম করে থাকে। ঠিক আছে, তার সাথে আমাকে কি করতে হচ্ছে, সাপোজ আমি সি অ্যাড করছি। চলো ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের এক্সাম্পল দিয়ে বুঝি। তাহলে এ বি একটা কম্পাউন্ড আছে আমার কাছে, তারা কি, তারা বন্ড ফর্ম করে আছে। এই যখন বন্ড ফর্ম করে থাকে তারা, সেই বন্ডটা ফর্ম করার জন্য কিছু এনার্জি স্টোর করে রাখে সেই বন্ডের। ঠিক আছে, যেটা এই কম্পাউন্ডটার পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, তো এই রিঅ্যাকশনটা আমার তখনই ফেভারেবল হবে, যখনই এই রিঅ্যাকশনটা হবে যখন আমি এই বন্ডটাকে ব্রেক করতে পারবো। আর এই বন্ডটা ব্রেক করার জন্য কি, আমাদেরকে কিছু এনার্জি হয়তো সাপ্লাই করতে হয়, সেটা হিটের ফর্মে হোক, লাইটের ফর্মে হোক, কি আদার্স কোনো এনার্জির ফর্মে হোক, আমাদেরকে এনার্জি সাপ্লাই করতে হয়। এনার্জি সাপ্লাই করলে কি হয়, এই বন্ডটা ব্রেক করে। এই বন্ডটা ব্রেক করার পরে কি হয়, তখন সি হয়তো এর সাথে আবার বন্ড ফর্ম করে।
দিয়ে বি ডিসপ্লেস হয়। এবার যদি এ আর বি এই যে বন্ড যেটা তৈরি হয়েছে, তো বন্ডটা ব্রেক করার পরে যে এনার্জিটা রিলিজ করে, সেই এনার্জিটাই কি হয় এ আর সি কে কম্বাইন্ড হতে সাহায্য করে। এবং কম্বাইন্ড হওয়ার পর যদি এক্সেস এনার্জি কিছু বেঁচে যায়, তাহলে কি হয় সেটা আমাদের অ্যাজ এ প্লাস ডেল হিট হয়ে বেরিয়ে যায়। আর যদি এ আর বি ভাঙাতে যে এনার্জিটা আমাদের রিলিজ করেছে এই বন্ডটা ব্রেক করে, সেটা যদি এ আর সি জোড়াতে যে বন্ডটা লাগে তার থেকে কম হয়, তাহলে কি হবে, তাহলে কি হবে, তাহলে সারাউন্ডিংস থেকে কিছু এনার্জি কি করবে এ আর সি অ্যাবজর্ব করবে, করে এ আর সি বন্ড ফর্ম করবে আর বি রিলিজ হবে। সেক্ষেত্রে কি হবে মাইনাস ডেল হবে। তার মানে সারাউন্ডিংস থেকে কিছু এনার্জি অ্যাবজর্ব করছে এ আর সি। কিরকম আরো যদি সিম্পলিফাই করে বোঝাই, তাহলে ধরো এ আর বি এই বন্ডটা আমি ব্রেক করলাম, আর এই রিয়াকশন গুলো হতে কি হয়, এই রিয়াকশন গুলোতে আমাদের কিছু এনার্জি সাপ্লাই করতে হয়। তাহলে এই বন্ডটা ব্রেক হলো, ব্রেক হওয়ার পর ধরো এখান থেকে 20 এনার্জি বেরোলো, চলো 20 ক্যালোরি। ঠিক আছে, আমি ইউনিট দিচ্ছি না যাতে তোমাদের বুঝতে সুবিধা। চলো সাপোজ 20 আমার এখান থেকে বেরোলো। এ আর সি এই বন্ডটা ফর্ম হতে আমার লাগে কত, শোনো 5। তাহলে কি হচ্ছে, আমি কি করেছি, প্রথমে আমি কিছু এনার্জি প্রোভাইড করেছি। সেই এনার্জি প্রোভাইড করার জন্য কি হয়েছে এই বন্ডটা ব্রেক করেছে, আর এই বন্ডটা ব্রেক করে কি করেছে আমার 20 এনার্জি রিলিজ করেছে। এক্সকিউজ মি। আর এ আর সি এই বন্ডটা তৈরি করতে কি হবে 5 এনার্জি লাগে। তাহলে 5 এনার্জি কি করছে, 5 এনার্জি আইদার এখান থেকে নিয়েছে আর এই 20 থেকে নিয়েছে। তাহলে আমার থেকে রেস কত পড়ে থাকলো 15 এনার্জি আমার রিলিজ করে গেল এখানে অ্যাজ এ হিট এনার্জি অর আদার্স কোনো লাইট এনার্জি সাউন্ড এনার্জি হিসেবে 15 এনার্জি রিলিজ করলো। বা কি করে এই 15 এনার্জি থেকে আবার কিছু এনার্জি কি করলো কোথায় যায়, সেকেন্ড এই মলিকুলটা যখন হলো সেকেন্ড মলিকুলগুলো যখন আবার ব্রেক করবে এবি, সেগুলোতে কাজে লেগে যায়। তার মানে কি একটা চেন রিয়াকশন তৈরি হচ্ছে। আমি একবারই মাত্র ফার্স্ট রিয়াকশনটা স্টার্ট করার সময় ফার্স্ট টাইমে আমি শুধু ডেল এনার্জি আমি সাপ্লাই করেছিলাম, বাকিটা কি হচ্ছে, বাকিটা এই এক্সোথার্মিক রিয়াকশনে যে পরিমাণ এনার্জি রিলিজ করছে সেটা দিয়ে পরের রিয়াকশনগুলো কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, এই জন্য এক্সোথার্মিক রিয়াকশনে আমাদের কি এনার্জি একবারই ওয়ান টাইম সাপ্লাই করতে হয়, বাকি আর পরে সাপ্লাই করার দরকার নেই। তাহলে চেন রিয়াকশন হতে থাকে। কিন্তু এটা বুঝতে পারছো এটা এন্ডোথার্মিক রিয়াকশন, এটা এক্সোথার্মিক রিয়াকশন। এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে কি হয়, সাপোজ এখানে আবার সেম জিনিস, এখানেও আমার 20 এনার্জি রিলিজ করেছিল, এক্সকিউজ মি, কিন্তু এআরসি বন্ড ফর্ম করতে আমার লাগে 50 এনার্জি। তো ফার্স্টে আমি এনার্জি সাপ্লাই করেছিলাম, তার জন্য এই বন্ডটা ব্রেক হয়েছিল, করে 20 এনার্জি রিলিজ করলো। এআরসি যখন বন্ড তৈরি করলো তখন বন্ড তৈরি করতে 50 এনার্জি দরকার। এনার্জি কোথা থেকে পাবে, 30 এনার্জির রিকোয়ারমেন্ট আছে, সেটা কোথা থেকে সাপ্লাই করবে, সেটা আশেপাশে সারাউন্ডিংস থেকে নিল 30 এনার্জি। ঠিক আছে, দিয়ে এআরসি বন্ড ফর্ম করলো। তাহলে এই রিয়াকশনটা থেকে বুঝতে পারছো যে এই রিয়াকশনের ক্ষেত্রে সারাউন্ডিংস থেকে মানে আশেপাশে থেকে আমাকে কন্টিনিউয়াস এনার্জি কি এআরসি নিচ্ছে, নেওয়াতে এরা বন্ড ফর্ম করছে। তার মানে যদি কোনো সময় সারাউন্ডিংস থেকে এনার্জি সাপ্লাই বন্ধ হয়ে যায়, তাহলে এআরসির মলিকিউল কি হবে, এরা কম্বাইন করে একটা কম্পাউন্ড ফর্ম করতে পারবে না। তাহলে এই জন্য এন্ডোথার্মিক রিয়াকশনে ক্ষেত্রে কি হয়, এন্ডোথার্মিক রিয়াকশনে আমাদের কনস্ট্যান্ট এনার্জি সাপ্লাই করতে হয়। এটাই হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনস গুলোতে এনার্জির চেঞ্জ। এখানে কি হয়, এখানে একটা বন্ড ব্রেক করে আরেকটা বন্ডে এনার্জি যায়। বুঝতে পেরেছো? তাহলে আর এখানে আর কি হয়, আর চলো আমি এটা মেটালাম। যদি তোমাদের কোনো ডাউট থাকে এই জায়গাটা একটু ভিডিওটা পজ করে দেখবে। এখানে গেল এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক রিঅ্যাকশনে আমাদের কিভাবে হচ্ছে। এছাড়াও আর কি কি হয়, ফটোকেমিক্যাল রিঅ্যাকশন আর
ফটোকেমিক্যাল রিঅ্যাকশন আর ইলেকট্রোকেমিক্যাল রিঅ্যাকশনস হয়। হ্যাঁ, এখানে কি হয়, এখানেও সেম এনার্জি হয়, এনার্জির চেঞ্জেস আসে এরকম। এখানে এনার্জি সাপ্লাই হয় অ্যাজ এ ফটোকেমিক্যাল মানে লাইটের হেল্পে, যে লাইট এনার্জির সাহায্যে কেমিক্যাল রিঅ্যাকশন হয়, আর এখানে ইলেকট্রিক্যাল এনার্জির সাহায্যে কেমিক্যাল রিঅ্যাকশন হয়। কি বেস্ট এক্সাম্পল, যে H2 প্লাস Cl2 কি করে, হাইড্রোজেন গ্যাস আর ক্লোরিন গ্যাস যদি সানলাইটের প্রেজেন্সে থাকে তাহলে এদের মধ্যে এক্সপ্লোশন হয় হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি করে। আর আরেকটা হচ্ছে কি, আরেকটা সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসে কি হয়, কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার এরা সানলাইটের প্রেজেন্সে আর ক্লোরোফিলের মধ্যে কি করে রিঅ্যাকশন করে কি করে গ্লুকোজ C6H12O6 গ্লুকোজ ফর্ম করে, আর অক্সিজেন ফর্ম করে, আর ওয়াটার ফর্ম করে। এটা হচ্ছে ফটোসিনথেসিস হচ্ছে সবথেকে বেস্ট ফটোকেমিক্যাল রিঅ্যাকশন, ঠিক আছে, আর সবথেকে কমন এটা। আর ইলেকট্রোকেমিক্যাল রিঅ্যাকশন কি হয়, যেখানে ইলেকট্রিসিটির সাহায্য হয়, সেটা কি, সেটা হচ্ছে ওয়াটারের হাইড্রোলিসিস। এখানে কি করে, ওয়াটারকে একটু অ্যাসিডিফাই করে, এর মধ্যে একটু অ্যাসিড মিশিয়ে অ্যাসিডিফাইড ওয়াটারকে কি করে, ওয়াটারের মধ্যে ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয়, দিয়ে ওয়াটার কি হয়, ওয়াটার ডিসোসিয়েট করে হাইড্রোজেন আর অক্সিজেন রিলিজ করে। এটা হচ্ছে ওয়াটারের ইলেকট্রোকেমিক্যাল রিঅ্যাকশন। আগেরগুলোতে কি হচ্ছে, আগেরগুলো এন্ডোথার্মিক আর এক্সোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয়, হিট এনার্জি আমাদের সাপ্লাই করতে হয়, দিয়ে রিঅ্যাকশনগুলোকে ফেভারেবল করতে হয়। আর এগুলোর ক্ষেত্রে লাইট এনার্জি আর ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে এই কেমিক্যাল রিঅ্যাকশনস গুলো হচ্ছে। বুঝতে পারলে তাহলে কেমিক্যাল রিঅ্যাকশনে কিভাবে আমাদের এনার্জি সাপ্লাই হয়। তাহলে এবার মেটালাম, আর এবার লাস্ট কি ফ্যাক্টরস, কেমিক্যাল রিঅ্যাকশনস করতে কি কি ফ্যাক্টর লাগে। ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে আমাদের কন্ট্যাক্ট। কেমিক্যাল রিঅ্যাকশনস যখনই করতে হয় তখন কি আমাদের রিঅ্যাক্ট্যান্টগুলোকে আমাদের কন্ট্যাক্টে নিয়ে আসতে হবে, আইদার ডাইরেক্ট কন্ট্যাক্ট অর কোনো সলিউশনের মধ্যে। ক্লিয়ার? বাট ডাইরেক্ট কন্ট্যাক্ট মানে যেখানে দুটো রিঅ্যাক্ট্যান্ট আমার ডাইরেক্ট ফিজিক্যাল কন্ট্যাক্টে আসবে। কিরকম, বেস্ট এক্সাম্পল হচ্ছে সেটা সোডিয়ামকে যদি আমি ওয়াটারের কন্ট্যাক্টে নিয়ে আসি, সোডিয়ামকে যদি ওয়াটারের কন্ট্যাক্টে নিয়ে আসি আমি, তাহলে কি হবে, সোডিয়াম যখনই ওয়াটারের কন্ট্যাক্টে আসবে কি হয়, র্যাপিডলি সোডিয়াম হাইড্রোক্সাইড ফর্ম করে, আর প্রচুর পরিমাণে হিট রিলিজ হয়, আর সাথে হাইড্রোজেন গ্যাস রিলিজ করে, যার জন্য ইনস্ট্যান্ট বার্নিং হয়। তো সোডিয়াম আর ওয়াটার যখনই ফিজিক্যাল কন্ট্যাক্ট হবে, যতক্ষণ অবধি সোডিয়াম আর ওয়াটার দূরে থাকবে দুজনের থেকে কোনো রকম রিয়াকশন হবে না, কিন্তু যখনই দুজনের কন্ট্যাক্টে আসবে, টাচ করালে সঙ্গে সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস রিলিজ করে। ঠিক আছে, এটা হচ্ছে ডাইরেক্ট ফিজিক্যাল কন্ট্যাক্টে। আর আরেকটা কি হয়, আরেকটা এটা চলো এটা কি, এটা হচ্ছে 1 নম্বর, এটা ফিজিক্যাল কন্ট্যাক্ট। এটা হচ্ছে ফিজিক্যাল কন্ট্যাক্ট। আর
2 নম্বরে কি আছে, কন্ট্যাক্টেড সলিউশন। সলিউশন মানে কি হয়, যখন আমরা কি করি সলিউশনের মধ্যে, যখন আমরা সোডিয়াম কার্বনেট, ঠিক আছে, যখন আমরা সোডিয়াম কার্বনেটকে টার্টারিক অ্যাসিডের কন্ট্যাক্টে নিয়ে আসি, যদি সোডিয়াম কার্বনেট এটাও সলিড ফর্মে থাকে আর এটাও সলিড ফর্মে থাকে, টার্টারিক অ্যাসিড যদি সলিড ফর্মে থাকে আর সোডিয়াম কার্বনেটও সলিড ফর্মে থাকে, যদি এদেরকে আমরা ফিজিক্যাল কন্ট্যাক্টে নিয়ে আসি সোডিয়াম আর ওয়াটারের মতো, এদের মধ্যে রিয়াকশন খুব কম হবে বা প্রায় হবে না বললেই চলে। কিন্তু যদি এদেরকে লিকুইড ফর্মে নিয়ে আসি সলিউশনের মধ্যে, এদেরকে সলিউশনের মধ্যে নিয়ে আসি, দুজনকে আমরা ওয়াটার ডিজলভ করলাম, অ্যাকোয়াস সলিউশন বানালাম, নিয়ে আসি, তাহলে কি হবে, এদের মধ্যে খুব র্যাপিড রিয়াকশন হয়। র্যাপিড রিয়াকশন হয়, কি করবে, সোডিয়াম টার্টারেট ফর্ম করবে, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার ফর্ম করবে। সোডিয়াম টার্টারেট প্লাস CO2 প্লাস H2 এরা ফর্ম করবে। কখন ফর্ম করবে, কখন রিয়াকশনটা কমপ্লিট হবে বা কি রিয়াকশনটা ফেভারেবল হবে, যখন আমরা এদেরকে অ্যাকোয়াস সলিউশনে নিয়ে আসবো। অ্যাকচুয়ালি এদেরকে অ্যাকোয়াস সলিউশনে নিয়ে আসবো, AQ মিন্স অ্যাকোয়াস সলিউশন। যখন আমরা এদেরকে অ্যাকোয়াস সলিউশনে নিয়ে আসবো তখনই এই রিয়াকশনটা আমাদের ফেভারেবল হবে। যদি আমরা এদেরকে সলিড ফর্মে রাখি তাহলে এর রিয়াকশনটা খুব একটা ফেভারেবল না। তাহলে বুঝতে পারলে যে যখনই আমরা সলিউশনের মধ্যে কন্ট্যাক্ট করাচ্ছি তখনই রিয়াকশনটা হবে, আদারওয়াইজ এই রিয়াকশন এইরকম টাইপের রিয়াকশন আমাদের হয় না। আর তাহলে এই একটা ফ্যাক্টর বুঝতে পারলে যে কন্ট্যাক্ট কিরকম, যে কোন একটা কেমিক্যাল রিয়াকশন হওয়ার জন্য কি হয়, আমাদের একটা ফ্যাক্টর হচ্ছে কন্ট্যাক্ট। আর কি কি ফ্যাক্টর, আর কি কি ফ্যাক্টর হচ্ছে, সাপ্লাই, সাপ্লাই এনার্জি, সাপ্লাই এনার্জি। আর ফ্যাক্টর গুলো কি কি, সাপ্লাইং এনার্জি কিরকম, যদি আমরা তার মধ্যে কি পড়ছে, এক নম্বর ফার্স্টে হিট এনার্জি সাপ্লাই করি, নাইট্রোজেন আর হাইড্রোজেন নর্মালি এরা কোনো রকম রিয়াকশন করে না, তখনই রিয়াকশন করবে যখন আমরা এদেরকে 3000 ডিগ্রি সেলসিয়াসের হিট সাপ্লাই করবো। তাহলে এই কেমিক্যাল রিয়াকশনটা হওয়ার জন্য কি হবে, আমার হিট এনার্জির দরকার পড়ছে, তবে আমার এই রিয়াকশনটা হবে। এখানে আমরা কি করছি, এনার্জি সাপ্লাই করছি, কি ফর্মে, হিট ফর্মে, ক্লিয়ার। সেকেন্ড হচ্ছে লাইট এনার্জি। লাইট এনার্জি কোনটা, এটা নর্মালি হাইড্রোজেন আর ক্লোরিন গ্যাস যদি আমাদের সানলাইটের অ্যাবসেন্সে বা যে কোনো লাইটের অ্যাবসেন্সে যদি রাখি তাহলে কোনো রকম রিয়াকশন হবে না। কিন্তু যদি আমরা সানলাইটের প্রেজেন্সে দুটোকে কন্ট্যাক্টে নিয়ে আসি তাহলে কি হবে, আমার হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস রিলিজ করবে। তাহলে এখানে এখানে রিয়াকশনটা হওয়ার জন্য যে এনার্জি সাপ্লাই হচ্ছে সেটা কি ফর্মে, লাইটের ফর্মে, বুঝতে পারলে। থার্ড হচ্ছে ইলেকট্রিসিটি। থার্ড হচ্ছে ইলেকট্রিসিটি। এখানে কি হচ্ছে, এখানে ওয়াটারকে
যদি আমরা ওয়াটারের মধ্যে ইলেকট্রিক কারেন্টকে পাস করাই তাহলে কি হবে, ওয়াটার ডিসোসিয়েট করে ভেঙে হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস রিলিজ করবে। তাহলে এখানে এই রিয়াকশনটা, এই ডিকম্পোজিশন রিয়াকশনটা হওয়ার জন্য কি হচ্ছে, আমাদের এনার্জি সাপ্লাই করতে হচ্ছে। আর এনার্জিটা কি ফর্মে, থ্রু ইলেকট্রিসিটি, এই ফর্মে। বুঝতে পারলে? তাহলে কেমিক্যাল রিয়াকশনস গুলো, এই কেমিক্যাল রিয়াকশনসটা হওয়ার জন্য আমার যে এনার্জি সাপ্লাই করতে হচ্ছে সেটা আমাকে কি ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করতে হচ্ছে, তবে আমার রিয়াকশনটা ফেভারেবল। তাহলে বোঝা গেল? চলো আমি তাহলে এইটুকুটা মেটালাম। ফোর্থ হচ্ছে প্রেশার। প্রেশার কি, এটাতে এই রিয়াকশনটাতে কি হল, এই রিয়াকশনের ক্ষেত্রে আমাদের এনার্জি কি প্রেসারের ফর্মে অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, নাইট্রোজেন আর হাইড্রোজেন নর্মালি আমাদের রিয়াকশন করে না। তো এখানে কি করতে হচ্ছে, এখানে আয়রন অ্যাজ এ ক্যাটালিস্ট আর 450 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এগুলো তো প্রোভাইড করতেই হচ্ছে। তার সাথে কি হচ্ছে, তার সাথে 200 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটিএম মিন্স 200 অ্যাটমসফিয়ারিক প্রেসার, 200 অ্যাটমসফিয়ারিক প্রেসার আমাকে সাপ্লাই করতে হচ্ছে। তবেই কি নাইট্রোজেন আর হাইড্রোজেন এরা ক্লোজ কন্ট্যাক্টে আসছে, আর এনার্জিটা প্রেসার হিসেবে এখানে যে এনার্জিটা লাগছে সেটা দিয়ে কি হচ্ছে, রিয়াকশনটা কন্টিনিউ হচ্ছে। হওয়ার ফলে কি হচ্ছে, আমার অ্যামোনিয়া ফর্ম করছে এখানে। তাহলে এখানে এনার্জি কি ফর্মে আসছে, এখানে মেনলি প্রেসারের ফর্মে আসছে, কারণ এখানে আমাদের নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসারের থেকে 200 টাইমস বেশি অ্যাটমসফিয়ারিক প্রেসারের দরকার পড়ছে এই রিয়াকশনটা আমাদের কন্টিনিউ করার জন্য। ক্লিয়ার? 5 ক্যাটালিস্ট। এখানে কি হচ্ছে, অ্যামোনিয়া আর অক্সিজেন, অ্যামোনিয়া আর অক্সিজেন রিয়াকশন করে কি করছে, নাইট্রিক অক্সাইড আর ওয়াটার ফর্ম করছে। আর এই রিয়াকশনটা হওয়ার জন্য আমাকে কি করছে, রিয়াকশনটা স্টার্ট করার জন্য 800 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমাকে প্রোভাইড করতে হচ্ছে। আর তার সাথে কি, তার সাথে আমাকে প্ল্যাটিনাম অ্যাজ এ ক্যাটালিস্ট ইউজ করতে হচ্ছে। যদি প্ল্যাটিনাম আমরা ক্যাটালিস্ট ইউজ না করতাম, যদি এটা না করতাম তাহলে কি হতো, তাহলে আমার রিয়াকশনটা হতো না তা না, কিন্তু রিয়াকশনটা অনেক স্লো হতো, যেটা আমাদের পক্ষে খুব একটা সুইটেবল না। এই রিয়াকশনটাকে রেটটাকে সুইটেবল করার জন্য, র্যাপিড করার জন্য কি করছে, আমাকে এখানে প্ল্যাটিনাম অ্যাজ এ ক্যাটালিস্ট ইউজ করতে হচ্ছে। আর ক্যাটালিস্ট একটু জানি রাখি, আশা করি তোমরা ক্যাটালিস্ট কি জিনিস জানো, তাও একবার জাস্ট বলে দিই। ক্যাটালিস্ট হচ্ছে এমন কিছু কিছু কম্পাউন্ড হোক বা এলিমেন্ট হোক বা সাবস্টেন্স আমরা অ্যাজ এ ক্যাটালিস্ট ইউজ করি, যারা কি করে, যারা রিয়াকশনে কোনো রকম পার্টিসিপেট করে না, তারা রিয়াকশনে কোনো রকম ইনভলভমেন্ট থাকে না, রিয়াকশনের আগে আর রিয়াকশনের পরে তাদের কোনো রকম চেঞ্জেস আসে না কেমিক্যাল। তারা শুধু কি করে, তারা শুধু রিয়াকশন রেটটাকে বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়। ঠিক আছে, যাদের কাজ হচ্ছে শুধু রিয়াকশন রেটকে আইদার বাড়ানো আর কমানো, তাছাড়া ক্যাটালিস্টের আদার্স কোনো কাজ থাকে না। ঠিক আছে, তাহলে এখানে কি হয়, ক্যাটালিস্টের প্রেজেন্টেও ক্যাটালিস্টের জন্য কি হয়, এনার্জি চেঞ্জেস আসে আর আমাদের রিয়াকশন হয়। অ্যাকচুয়ালি যদি আরো স্পেসিফিক্যালি বলি তাহলে কি, ক্যাটালিস্ট কি করে, যে এই এনার্জি হওয়ার জন্য, এই রিয়াকশন গুলো হওয়ার জন্য কি হয়, আমাদের কিছু এনার্জি, যে বললাম যেটা, যে আমাদেরকে এনার্জি সাপ্লাই করতে হচ্ছে ইনিশিয়ালি, কি বন্ডটাকে ব্রেক করার জন্য কোনো কম্পাউন্ডের বা দুটো এলিমেন্টকে জুড়ে যে বন্ড ফর্মেশনের জন্য কি হয়, আমাদের ইনিশিয়ালি এনার্জি সাপ্লাই করতে হয়। এটাকে
অ্যাকচুয়ালি বলে অ্যাক্টিভেশন এনার্জি। কোনো কিছুকে অ্যাক্টিভেট করার জন্য যে এনার্জিটা, কোনো একটা রিয়াকশনকে অ্যাক্টিভেট করার জন্য যে এনার্জিটা লাগে তাকে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি বলে। ক্যাটালিস্ট কি করে? ক্যাটালিস্ট এই অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দেয়। ঠিক আছে, কোনো একটা রিয়াকশন ইনিশিয়েট করার জন্য আমাদের যে এনার্জি সাপ্লাই করতে তাদেরকে বলি আমরা অ্যাক্টিভেশন এনার্জি, মানে অ্যাক্টিভেট করছে। এই অ্যাক্টিভেশন এনার্জিকে ক্যাটালিস্ট কি করে? অনেক নিচে নামিয়ে দেয়, লো করে দেয়। তার জন্য কি হয়? রিয়াকশনটা খুব ভালো ফেভারেবল হয় আর রিয়াকশনের রেটটা ইনক্রিজ করে। বুঝতে পারলে? এবার 6 কি? সাউন্ড। অনেক সময় কিছু কিছু রিয়াকশনে সাউন্ডও অ্যাজ এ এনার্জি সাপ্লায়ার হিসেবে কাজ করে, আর যার জন্য কি হয়? রিয়াকশনগুলো আমাদের ফেভারেবল হয়। এরকম অ্যাসিটিলিন, এটা হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস। অ্যাসিটিলিন গ্যাসকে যদি আমরা অ্যাসিটিলিন গ্যাসের সাউন্ড সাপ্লাই করি তাহলে কি হবে? অ্যাসিটিলিন গ্যাস ডিসোসিয়েট করে কার্বন আর হাইড্রোজেনে ভাগ হয়ে যায়। ঠিক আছে, অ্যাসিটিলিন গ্যাস সাউন্ড এনার্জিতে ডিসোসিয়েট করে, হাই সাউন্ডে ডিসোসিয়েট করে কি হয়? কার্বন আর হাইড্রোজেনে ডিসোসিয়েট করে দেয়। বুঝতে পারলে? তাহলে এখানে কি হচ্ছে? এখানে এই রিয়াকশনটা হওয়ার জন্য কি হচ্ছে? সাউন্ড অ্যাজ এ এনার্জি হিসাবে সাপ্লাই করা হয়, তবে এই রিয়াকশনটা আমার হচ্ছে। তাহলে এটা হচ্ছে সাউন্ড এনার্জির একটা এক্সাম্পল। তাহলে বুঝতে পারলে এই জিনিসটা, রোলটা? আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট। চলো টাটা।